80-র দশকের ইন্দোনেশিয়ার প্রত্যন্ত গ্রাম মাজেনাং। এই গ্রামের মাটিতে শুয়ে আছে অগণিত অভিশপ্ত লাশ। সন্ধ্যা পেরুলে লাশের খাটিয়া বহনকারী এক পাল বের হয়। তবে শোনা যায় তাদের চোখে কোনো মানুষ পড়লেই হতে হয় নৃশংস খুনের শিকার। এই গ্রামেরই মেয়ে জিয়া। শহরে থাকা বিধায় সে তার মায়ের সাথে শেষ সময়টুকু কাটাতে পারেনি। তবে তার মৃত্যুর খবর শুনে তার শেষ অন্ত্যেষ্টিক্রিয়া এসেছে এই গ্রামে। গ্রামের মাটিতে পা রাখতেই কোনো এক অজানা অভিশাপ আবার পুনরায় জাগ্রত হয়ে যায়। তবে কি সেই গ্রামের ইতিহাস? কারাই বা কফিন বহনকারী নরখাদক? এই নিয়ে আজকের ইন্দোনেশিয়ান হরর থ্রিলার মুভি ক্রোমোলিও। সম্প্রতি আমি এই গল্পটি বর্ণনা করেছি, যার লিঙ্ক আমি পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনে দিয়ে দেব। যদি না দেখে থাকেন তাহলে লিঙ্কে গিয়ে মুভিটি দেখে আসতে পারেন। ইন্দোনেশিয়ার ইস্ট জাভানিসে 80-র দশকে সংগঠিত এবং অসংগঠিত গ্যাংয়ের হত্যাকাণ্ড হয়েছিল। গ্যাংয়ের নাম ছিল সুগালি, যার অর্থ অবাধ্য শিশুদের সমাজ। তাদের নিয়ে লোকদের মুখে অনেক ভয়াবহ কথা শোনা যায়। বলা হয় কিছু সুগালিককে গুলি বা ধারালো অস্ত্র দিয়ে মারা অসম্ভব। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এরা সবাই করত কালো জাদু। এই হত্যাকাণ্ডের মধ্যে এক ব্যক্তিকে গলা কেটে মারা হয়। মৃত্যুর আগে সেই লোক এই গ্রামকে অভিশাপ দিয়ে গিয়েছিল এবং বলে গিয়েছিল তার বংশধর যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কাউকেই শান্তিতে থাকতে দেবে না। এই ঘটনাটি ঘটে গেছে প্রায় 10 বছর হলো। জিয়া তার গ্রামের বাড়ি মাজেনাঙে যাচ্ছে, সাথে তার ঘনিষ্ঠ বন্ধু দিকা। আসলে জিয়ার মা মারা গেছে। যাত্রাপথে জিয়ার মুখে জানা যায় এই গ্রামে তার আসা নিষেধ। তবুও শত বাধা উপেক্ষা করে সে তার গ্রামের বাড়ি যাচ্ছে। আরও জানা যায় তার বাবা দীর্ঘ 10 বছর ধরে নিখোঁজ। এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। আজকের আবহাওয়াটা কিছুটা মেঘাচ্ছন্ন। চতুর্দিকে পাখিগুলো ছটফট করছিল। মনে হচ্ছিল কোনো এক অজানা ইতিহাসের সাক্ষী হতে চলেছে। জিয়া ও দিকার যাত্রা শেষ হলে গন্তব্যস্থলে পৌঁছায়। তবে গ্রামের মাটিতে পা রাখতেই বজ্রপাত শুরু হয়। জিয়ার মায়ের দাফন শেষ হয়ে গেছে। জিয়াকে দেখে তার নানা কিছুটা গম্ভীর। তার চেহারায় কোনো এক অজানা চিন্তার ছাপ। জিয়া তার নানার চেহারা দেখে এটা বুঝতে পারে যে সে তাকে দেখতে চায় না। বাড়িতে ঢোকা মাত্রই তার নানা তাকে বলে, তোমাকে না বলেছি এই গ্রামে না আসতে, আবার সাথে কাকে করে নিয়ে এসেছো? জিয়া বলে, তুমি কি বলছো? আমার মা মারা গেছে আর আমি আসবো না? তার নানার নাম হলো দানাং। তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে দাফন কাফনের কাজ শেষ হয়ে গেছে, এখন তুই শহরে ফিরে যেতে পারিস। তার নানার কথা স্পষ্ট যে সে চাচ্ছেই না জিয়া এখানে থাকুক। জিয়া তার নানাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কি চাও না আমি তোমার সাথে কয়েকদিন থাকি? দানাং জানায় সে তাকে অনেক ভালোবাসে, তবে এখানে না থাকার কারণ অন্য কিছু। এই গ্রামে রয়েছে পুরনো এক অভিশাপ। তাছাড়া এখানে দানাংয়ের কথায় সবাই ওঠে আর বসে। দানাংয়ের সহকারী প্রাপ্ত গ্রামের সকলকে এক জায়গায় ডেকে নিয়ে আসে। গ্রামবাসীকে জানায় এক দুর্ঘটনা ঘটে গেছে। সে জানায় ইদার মেয়ে এই গ্রামে প্রবেশ করেছে। তোমরা সবাই ভালো করে জানো তোমাদের কি করতে হবে। আশা করি অবশ্যই তোমাদের বাচ্চাদেরকে সেই ঘটনা শুনিয়েছ। তবুও নতুন করে তোমাদের সবাইকে বিষয়টি জানিয়ে দিচ্ছি, আজ রাত ভুল করেও কেউ ঘর থেকে বেরোবে না। গ্রামবাসী জিজ্ঞাসা করে, তাহলে নামাজ পড়ব কিভাবে? সে বলে, একদিন ঘরে নামাজ পড়লে মহাভারত অশুদ্ধ হবে না। যেভাবে বলেছি সেভাবে করবে। আর যদি ভুলবশত সামনে চলে আসে তাহলে ভুলেও তাদের দিকে তাকানো যাবে না। তবে সেখানে উপস্থিত থাকা গ্রাম পুলিশরা কথা মানতে চাচ্ছিল না, কেননা রাতে তো তাদেরকেই পাহারা দিতে হবে। ইতিমধ্যে গ্রামবাসীদের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওদিকে জিয়া তার মায়ের পোশাক নিয়ে বসে আছে, যে পোশাকে ছিল তার মায়ের গন্ধ। আর সেই গন্ধ যেন তাকে এক মানসিক শান্তি দিচ্ছিল। তবে হঠাৎ ওপর থেকে একটি বল নিচে গড়িয়ে পড়ে। তারা ওপরে গিয়ে দেখতে পায় ঘোড়ার খেলনাটি একাই নড়ছে। সেটা থামাতে হঠাৎ পেছনের বক্স থেকে অদ্ভুত একটি শব্দ ভেসে আসে। চেক করে দেখে বক্সটিতে তালা দেয়া। হঠাৎ সেখানে তার নানা এসে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করে, তোমার ব্যাগপত্র এখনো গোছাওনি? জিয়া তার নানাকে জিজ্ঞাসা করে, এই বাক্সের ভেতরে কি আছে? দানাং বলে, এর ভেতরে তেমন কিছু নেই। এসব কিছু দেখে দিকার মনে প্রশ্ন, তার নানা কেন তাকে এত দ্রুত এখান থেকে যেতে বলছে। জিয়া তাকে বলে, তারা মনে করে যদি আমি এই গ্রামে থাকি তাহলে আমার বাবা আবার চলে আসবে। এই বিষয়ে আরো প্রশ্ন করতে গেলে
সে দিগাকে চুপ করিয়ে দেয়। অল্প স্বরে জিয়া বলে, তার বাবা যে নিখোঁজ হয়েছে এতে তার সন্দেহ রয়েছে। তাছাড়া গত বছর তার মা তাকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল। হয়তো তার মা তাকে কিছু জানাতে চাচ্ছিল, তবে সেই সৌভাগ্য জিয়ার আর হয়ে ওঠেনি। এর পেছনের কারণ হলো তার নানা তাকে এখানে কোনো মতে আসতে দিচ্ছিল না, আর নানা তাকে বলেছিল এখানে আসলে নাকি মহাবিপদ হবে, আর তাই সে এখানে আসেনি। এখানে জিয়া তার কাছে ক্ষমা চায়, কেননা এসব বিপদের মধ্যে তাকে এখানে টেনে নিয়ে এসেছে। এরপর গ্রামের সন্ধ্যা ঘনিয়ে আসে। আবহাওয়া তেমন একটা ভালো না, আকাশে কালো মেঘ আর ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। জিয়া যে গাড়ি করে শহরে ফিরবে সেই গাড়ির টায়ারটি নষ্ট হয়ে গেছে। এখন সমস্যা হলো এমন আবহাওয়ায় গাড়ি ঠিক করার লোক কোথায় খুঁজে পাবে। এসব কিছু ভেবে দানাং কিছুটা শঙ্কিত। সে দুজনকে আগে থেকেই বলে দেয়, পেছন থেকে কেউ ডাকলে ভুলেও তাকাবি না। জিয়া বলে, এত কিছু করার কি প্রয়োজন আছে, মাত্র একটা রাতই তো থাকবো। দানাংকে দেখে মনে হচ্ছিল কিছু একটার জন্য সে ভয় পাচ্ছে, আর সে জিয়াকে বলে, তোদেরকে বাঁচানোর চেষ্টা করছি। দিকাকে নিয়ে দানাং সাহায্যের জন্য বেরিয়ে পড়ে। এই অন্ধকার রাতে বাইরে বেরিয়ে দানাং দিকাকে বলে, ওই যে ওই দিকটা একটু দেখো দেখো কেউ সাহায্য করে কিনা, আর আমি এই দিকটা দেখছি। অন্যদিকে গ্রামের পুলিশ পাহারা দিচ্ছিল। তাদের ধারণা গ্রামের কোনো সমস্যাই হবে না, যেহেতু আজকের রাতটা খুবই নীরব, তাই তারা ভাবছে আধা ঘন্টা পাহারা দিয়ে বাড়ি ফিরে যাবে। এদিকে জিয়া বাড়িতে একা বসে আছে। এত কিছুর মধ্যে সে ভুলে গিয়েছিল যে তার বান্ধবী মিলার বিয়ে হয়ে গেছে, কিন্তু সে তাকে অভিনন্দন জানায়নি, আর তাই সে তাকে ফোন করে ক্ষমা চায়, কেননা বান্ধবীর বিয়েতে সে যেতে পারেনি। অন্যদিকে দিকা চারপাশে খোঁজাখুঁজি করেও কারো কাছে সাহায্য পায় না। চতুর্দিকে ঘন বন ছাড়া আর কিছুই নেই। পরিবেশ কিছুটা ঠান্ডা, এমনকি আবহাওয়াটাও সুন্দর। পাশে সুন্দর একটি বসার জায়গাও ছিল। আর এই আবহাওয়াতে একটা সিগারেট না খেলে কি হয়, তাই হাতে একটা ডায়েরি নিয়ে সেখানে বসে সিগারেট পান করতে থাকে। আজকের দিনটা তার বেশ ভালোই কেটেছে, কেননা সাথে জিয়া ছিল। এখানে আমরা বুঝতে পারি সে জিয়াকে পছন্দ করে, কিন্তু ভয়ে এখনো প্রকাশই করতে পারেনি। আবহাওয়া দেখে মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামতে পারে। তাছাড়া গ্রামবাসীরাও প্রচণ্ড আতঙ্ক রয়েছে। দিকা ডায়েরির পৃষ্ঠা উল্টোতেই অদ্ভুত একটি ড্রয়িং দেখতে পায়। তার এই ডায়েরিতে এমন একটি ড্রয়িং এলো কোথা থেকে? সে তো এটা করেনি। নজর থেকে ডায়েরি সরাতেই কালো ছায়ার মতো দুটি পাতার সামনে ভেসে ওঠে। এটা দেখে সে কিছুটা ভয় পায়। আশেপাশে কিছু দেখতে না পেয়ে সে মনে করে এটা হয়তো সে ভুল দেখেছে। তবুও ভয় পেয়ে সে দানাংকে স্যার স্যার বলে ডাকতে থাকে। তখনই আলো নিভে যায়। গ্রামে ছড়িয়ে পড়ে লাশবাহী এক দলের আতঙ্ক। যেখান দিয়ে হেঁটে যাচ্ছে সেখানের চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন। গ্রাম পুলিশ এদেরকে দেখে বলে, এই তোমরা বাড়িতে যাচ্ছ না কেন? এদিকে কোথায় যাচ্ছ? সাথে যে ছিল সে দোয়া পরে উল্টো পথে দৌড়াতে থাকে। সে আশেপাশে তাকিয়ে দেখে সে একদম একা। ইতিমধ্যে সে নরখাদক তার সামনে। ভয়ে সে চিৎকার দিয়ে এক দৌড়। অন্যদিকে মিলির মাও তাকে দেখতে পায়। সে দ্রুত বাড়ির ভেতরে ঢুকে তার মেয়েকে আলমারির ভেতরে লুকিয়ে রাখে আর বলতে থাকে কোনোভাবেই যেন সে সেখান থেকে না বের হয়। এই সময় ডিকা ভয় পেয়ে গাড়ির পেছনে লুকিয়ে থাকে। হঠাৎ জিয়া সেখানে এসে তাকে জিজ্ঞাসা করে, এখানে কি করছো? কোনো কথা না বলে জিয়াকে নিয়ে সে সেখান থেকে চলে যাচ্ছিল। জিয়া বলে, থামো, কি হয়েছে শুনি? ডিকা বলে, এই গ্রামে অদ্ভুত কিছু একটা আছে। আমি নিজের চোখে দেখেছি। এখানে আর এক মুহূর্তের জন্য থাকা যাবে না। জিয়া জিজ্ঞাসা করে, তুমি কি দেখেছ? দিকা তাকে বলে যে সে লাশ বহনকারী এক কাফেলাকে দেখেছে। তারা কোনোভাবে মানুষ হতে পারে না, তারা সবাই মৃত। দিকা সিরিয়াস হয়ে বলছে, আমি কোনো মজা করছি না, আমি সত্যি তাদেরকে দেখেছি। আর তুমি কেনই বা গাড়ির চাকাটি পাংচার করতে গেলে? এখন আমরা এখান থেকে কিভাবে পালাবো? আসলে এখানে থাকার জন্য জিয়া ইচ্ছে করেই টায়ারটি নষ্ট করে দিয়েছিল। অন্যদিকে গ্রাম পুলিশ দৌড়াতে দৌড়াতে তার বন্ধু জনের কাছে পৌঁছায়। গিয়ে তাকে বলে, শালা তুই আমাকে বিপদে ফেলে রেখে কিভাবে চলে আসতে পারিস? এতদিন যা শুনেছি আজ তার প্রমাণ পেয়ে গেলাম। একেই বলে বিপদে বন্ধুর পরিচয়। এ সময় জন বেল বাজিয়ে গ্রামবাসীকে সতর্ক করতে যাবে, তখন সে লক্ষ্য করে যে তার বন্ধু নিজের মাথা নিজেই আঘাত করছে। পুরোটা মাথা রক্তাক্ত হয়ে যায়। আর সে বলছিল, জন আমাকে সাহায্য কর। এইভাবে মাথায় আঘাত করতে করতে সে মারা যায়। এমন দৃশ্য দেখে জনের হাত পা যেন পাথর হয়ে যায়। হঠাৎ করে জনের একটি হাত
কেটে গিয়ে ছুঁড়ে পড়ে জিয়া ও দিকার সামনে। এই দৃশ্য দেখে তাদের দুজনের গায়ে লোম দাঁড়িয়ে যায়। সেই মুহূর্তে অদৃশ্য এক শক্তি দিকার গলা টেপে ধরে। দানাং চলে এসে হাওয়ায় গুলি চালায়, যার ফলে দিকা অদৃশ্য শক্তি থেকে মুক্তি পায়। অন্যদিকে মিলার মা ভয়ে খাটের নিচে লুকিয়েছিল। হঠাৎ কিছু একটা তাকে টেনে দূরে ছুঁড়ে ফেলে, গলা চেপে ধরে হাওয়ায় ভাসাতে থাকে। এক পর্যায়ে তার পেট চিরে সম্পূর্ণ নাড়িভুড়ি বের করে ফেলে। এর সবকিছু তার মেয়ে আলমারির ভেতর থেকে দেখছিল। নিজের চোখের সামনে মাকে নৃশংসভাবে মরতে দেখেও তার করার কিছুই ছিল না। এদিকে বনের ভেতরে পথ ধরে দানাং, জিয়া এবং দিকা পালাচ্ছিল। হঠাৎ দিকাকে কিছু একটা টানতে শুরু করে। দানাংয়ের কাছে একটি আয়না, এদেরকে একমাত্র আয়নাতে দেখা যায়। দিকা সে অবয়ব থেকে ছাড়া পেয়ে গেলে দানাংকে সেখানে রেখেই জিয়াকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু জিয়া তার নানাকে ছাড়া এখান থেকে যাবে না। দিকা জিয়াকে বোঝানোর চেষ্টা করে যে তার নানা এখনো পর্যন্ত বেঁচে আছে, এখনো পর্যন্ত তারা তার কোনো ক্ষতি করতে পারেনি। এদের কাছ থেকে কিভাবে বাঁচতে হয় সেটা সে ভালো করে জানে। তোমার এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তবে তারা দুজনে অনেক ভয় পাচ্ছিল, কেননা এই অন্ধকার রাতে তারা এখন কোথায় যাবে। জিয়া জানায় সামনে তার বান্ধবী মিলার বাড়ি। বেশ কিছুটা সময় হাঁটতে হাঁটতে অবশেষে তারা তার বাড়ির সামনে পৌঁছায়। পুরো বাড়ি অন্ধকারে আচ্ছন্ন। বাড়িতে প্রবেশ করে সে মিলাকে ডাকতে থাকে, কিন্তু কারো কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। দিকা তার ড্রাইভারকে কল দিচ্ছে, কিন্তু টেলিফোনে কোনো সংযোগ ছিল না। এ সময় যে লক্ষ্য করে যে মেঝেতে রক্ত পড়ে আছে। উপরে তাকাতে চিৎকার করে ওঠে। সেখানে ঝুলে আছে মিলার মায়ের ক্ষতবিক্ষত লাশ। চিৎকার শুনতে পেয়ে আলমারির ভেতরে মিলাও চিৎকার করে ওঠে। জিয়া তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। এর উত্তরে মিলা জানায় সেই আত্মাগুলো এসেছিল। দিকা বলে যেভাবেই হোক রাতের মধ্যেই তাদেরকে এখান থেকে বেরোতে হবে। অবাক করার বিষয় হলো এই মাঝরাতে বনের ভেতর দিয়ে একটি গাড়ি তাদের দিকে আসছিল। হাতের ইশারা করে ডান তীরে হঠাৎ তারা লক্ষ্য করে এটা কোনো গাড়ি নয়। এতক্ষণ তারা যা দেখছিল সেটা তাদের ভ্রম ছিল। তখনই দিকা অনুভব করে তার একটি পা নেই। সে কান্নায় ছটফট করতে থাকে। এই কাটা পা নিয়ে তারা দুজন তাকে বহন করে সেখান থেকে প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিল। পা কাটার প্রচণ্ড ব্যথা সে সহ্য করতে পারছিল না। আজ পর্যন্ত দিকা জিয়াকে একটি কথা বলতে পারেনি, তাই সে মারা যাওয়ার আগে তাকে বলে যে সে তাকে কতটা ভালোবাসে। মুহূর্তের মধ্যেই দিকার পেট ছিঁড়ে যায়। মনে হচ্ছিল তার পেট থেকে আস্ত নাড়ি ভুড়ি বের করে ফেলা হচ্ছিল। এই দৃশ্য দেখে জিয়া নিজেকে সামলাতে পারেনি। সে অঝরে কান্না করেই যাচ্ছিল। বিষয়টি জিয়াকে এতটাই আঘাত করেছে যার জন্য সে জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে দানাং প্রাপ্তর বাড়িতে চলে যায়। গিয়ে তাকে বলছিল রক্ষা কবচটি কোথায়। দানাং প্রাপ্তকে তার সাথে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু প্রাপ্তর স্ত্রী কোনোভাবেই তাকে বাড়ি থেকে বের হতে দেবে না। এখানে দানাং তার কাছে রক্ষা কবচটি চাইলে সে দিতে ইতস্ত বোধ করছিল। অন্যদিকে এক অন্ধ লোক জিয়া ও মিলিকে অপহরণ করে নিয়ে যায়। জিয়া চিৎকার করতে চাইলে বন্দুক দেখিয়ে তাকে চুপ করিয়ে দেয় আর বলতে থাকে আমি তোমার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, তবে আজ সেই অপেক্ষার অবসান ঘটল। অনেকক্ষণ ধরে চুপ করে থেকে লোকটি একটি শব্দ বলল, সেটি ছিল ক্রোমলীয়। সে জানায় আজ রাতে যত মানুষ মারা গেছে তারা সবাই এই ক্রোমলীয়র কারণে মারা গেছে। ওদিকে দানাংয়ের অতিরিক্ত চাপের কারণে প্রাপ্ত তার লকেটটি দিতে বাধ্য হয়। কবচটি হাতে নিয়ে দানাং জানায় জিয়ার বাবা আবার জীবিত হয়ে গেছে। এছাড়াও সুরক্ষার জন্য প্রাপ্তর কাছ থেকে লবণ দিয়ে তৈরি কিছু বুলেট নিয়ে নেয়। অন্যদিকে অন্ধ লোকটি জিয়ার কাছে পরিচয় দেয়, তার নাম হলো ইয়ান্ত। দেখা যায় যে তার গলায়ও তার দাদার মতোই একটি রক্ষা কবচ আছে। ইয়ান্ত তার কাছ থেকে সেটা নিয়ে তাকে জানায় এই রক্ষা কবচটি এতদিন তোমাকে তার হাত থেকে বাঁচিয়ে রেখেছে। জিয়া তাকে জিজ্ঞাসা করে কিসের থেকে বাঁচিয়ে রেখেছে। এর উত্তরে সে জানতে পারে তার বাবার অভিশাপ থেকে। এখানে উন্মোচন হয় গল্পের আসল রহস্য। ঘটনাটি ঘটে 1984 সালে। সেদিন ইন্দোনেশিয়ার ইস্ট জাভানিসে সুকালি নামের একটি গ্যাংকে চিরদিনের জন্য শেষ করে দেওয়া হয়। সেই ট্যাটুযুক্ত সন্ত্রাস বাহিনীর মধ্যে একজন ছিল জিয়ার বাবা, যার নাম জারুদ। ইয়ান্ত একে একে পুরো ঘটনা বলতে থাকে। তখনকার সময়ে সুগালি গ্যাং প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছিল, তাদেরকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। এর পেছনের কারণ হলো সেই গ্যাংয়ের কিছু সদস্য করত কালো জাদু।
তাদের মধ্যে একজন ছিল জিয়ার বাবা জারদ। এক বিশেষ কালো জাদুর ফলে তার বাবা অমরত্ব হাসিল করেছিল। ইয়ান তো আরও জানে যে আসল কালপিট হলো তোমার নানা। শুরু থেকে তোমার বাবাকে মেয়ের জামাই হিসাবে সে মেনে নিতে পারেনি। পরবর্তীতে দানাং প্রতিপক্ষ দলের সাথে হাত মেলায় এবং জারতের সাথে থেকে থেকে তোমার বাবার ব্যাপারে সব কিছু জানতে থাকে। একদিন তাকে ধরে নিয়ে এসে জিয়ার নানাই নিজ হাতে তার বাবার গলা কেটে তাকে মেরে ফেলে। আর মারা যাওয়ার আগে তোমার বাবা এই গ্রামে অভিশাপ দিয়ে যায়। যখন তার বাবার মাথা কেটে ফেলা হয় তখন সেখানে উপস্থিত ছিল তোমার নানা। ইয়ান তো জানায় তার গলায় যে রক্ষা কবচটি আছে সেটা তার বাবার দাঁত দিয়ে তৈরি এবং এর ফলে এতদিন ধরে সে বেঁচে ছিল। আর ওই গ্যাংয়ের সকলেই এই গ্রামে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এদেরকে বলা হয় ক্রোমলীয়। ক্রোমলীয় তাদেরকে বলা হয় যারা লাশের জন্য কবর খনন করে থাকে বা লাশ বহন করে থাকে। যদি ভুলবশত তাদের চোখে চোখ পড়ে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। আর এজন্যই ইয়ান তো নিজের চোখ নিজেই অন্ধ করে ফেলেছে যেন সে তাদেরকে দেখতে না পায়। অন্যদিকে দানাং প্রাপ্তর সাথে কথা শেষ করে ঘর থেকে বের হয়ে গেলে দরজায় আবারও কড়া নাড়ার শব্দ। কণ্ঠটা দানাংয়ের, আর সে বলছিল, প্রাপ্ত দরজাটা খুলতো, কথা আছে। দরজা খুলে সে দেখে সেখানে কেউ নেই। পেছন থেকে প্রাপ্তর স্ত্রী হাত দিয়ে ইশারা করে কি যেন দেখানোর চেষ্টা করছিল। দেখা যায় লাশ বহনকারী আত্মাগুলো তাদের সামনে, তারা ঘরের দিকেই আসছিল। এতদিন প্রাপ্তর পরিবারকে রক্ষা করে আসছিল সেই রক্ষা কবচ, কিন্তু দানাং সেটি নিয়ে যাওয়াতে এখন তাদেরকে কে বাঁচাবে। ধীরে ধীরে প্রাপ্তর স্ত্রীর গলা চিপে ধরে শূন্যে ভাসিয়ে ফেলে। বুলেটগুলো দানাং নিয়ে গেছে যেটা দিয়ে তাদেরকে আক্রমণ করা যায়। পাশের ঘর থেকে সেগুলো নিয়ে আসতে গেলে ফিরে এসে দেখে তার স্ত্রী আর বেঁচে নেই। ভয়ে বাইরে গিয়ে গেট বন্ধ করে দিতেই ঘুরে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সে আত্মা। আতঙ্কে হাড় হিম হয়ে যাচ্ছে তার। সঙ্গে সঙ্গে পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শরীর দুটুকরো হয়ে যায়। এদিকে দানাং জিয়াকে তন্ন তন্ন করে খুঁজছিল। গাড়িতে পৌঁছে দেখে সেখানে পড়ে আছে মৃত লাশ। এর মধ্যে মিলার জ্ঞান ফিরে আসে। সে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায়। কোনো মতে হাতের বাধাগুলো খুলতে খুলতে জিয়া ও ইয়ান্তোর কথাগুলো শুনতে থাকে। এখানে ইয়ান্ত জিয়াকে বলছিল, তোমার নানা তোমার বাবার মৃত শরীর দুভাগে দুই জায়গায় কবর দিয়েছিল, যার মাথা এক জায়গায় আর শরীর অন্য জায়গায়। এমনকি এর থেকে বাঁচার উপায়ও বলে দেয়, সেটা হলো তার মাথা খুঁজে নিয়ে সেই শরীরের সাথে জোড়া দিতে হবে। এর ফলে তোমার বাবার রক্ত মাংসে পুনরায় জীবিত হয়ে যাবে। আর তাকে মারার একটি উপায়, সেটি হলো তার নিজের বংশধরের হাতেই তার মৃত্যু। তোমার নানা চাচ্ছে তোমার মাধ্যমে এই অভিশাপটিকে একেবারে শেষ করে দিতে। ছুরিতে তোমার রক্ত লাগিয়ে তোমার বাবাকে আঘাত করলে সে মারা যাবে। জিয়া তাকে প্রতিজ্ঞা করে যে সে এই অভিশাপ থামাবে। তবে ইয়ান্ত সেটা চায় না। এর কারণ হলো সে একজন সুকালি গ্যাংয়ের মেম্বার ছিল। যখন তাদের গ্যাংয়ের সকলকে মেরে ফেলা হচ্ছিল তখন এই গ্রামের সবাই চুপ ছিল। তাই ইয়ান্ত চায় এই গ্রামের মানুষ ধুকে ধুকে মরুক। এরপর ইয়ান্ত জিয়াকে মেরে ফেলতেই যাচ্ছিল, ঠিক তখনই তার নানা সেখানে এসে পৌঁছায়। তাদের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের একটা পর্যায়ে ইয়ান্ত প্রচণ্ড আঘাত পায়। এরপর দানাং জিয়াকে মুক্ত করে বাইরে বেরিয়ে আসে। এ সময় জিয়া তার নানার কাছ থেকে সত্য ঘটনাটি জানতে চায়, তবে এর উত্তরে দানাং তাকে কিছুই জানায় না। সে শুধু এটা বলে যে তাকে যেন সে বিশ্বাস করে, পরে তোমাকে সব ঘটনা খুলে বলবো। জিয়া তার কথা মানতে চায় না, আর সে সব কিছু জানতে চায়। এর উত্তরে দানাং তাকে জানায় যে তার বাবা কখনোই ভালো মানুষ ছিল না, সে করত কালো জাদুর চর্চা। তাছাড়া সে ছিল এক সন্ত্রাসী বাহিনীর সদস্য। এমনকি তোমার মায়ের সত্য কথা জানতে পেরে তাকে প্রচণ্ড ঘৃণা করতে শুরু করে। একে তো সেই গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করত, অন্যদিকে সে এক সন্ত্রাসী দলের সাথে যুক্ত হয়ে যায়। তাছাড়া তাকে মেরে ফেলার জন্য আমাকে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছিল। আমি যদি নিজের হাতে তাকে না মারতাম তাহলে অন্য কেউ তাকে মেরে ফেলতো। এসব কথা শুনে জিয়া অনেক রেগে যায়, আর সে জানায়, আমার এতটুকু মনে আছে যে ছোট থাকতে বাবা আমাকে খুবই ভালোবাসত, অন্তত সে তার পরিবারকে ভালোবাসত। তাকে মারার কোনো অধিকার নেই তোমার। এই আলোচনার মাঝে জিয়া তার রক্ষা কবচ ছুঁড়ে ফেলে দেয়। ঠিক সে সময় জিয়ার ওপরে আক্রমণ করে বসে সেই আত্মাগুলো। দানাং তাকে বাঁচানোর কোনো উপায় খুঁজে পায় না এবং এখনই সময় জারদকে পুনরুজ্জীবিত করার। কোনো রকমে আত্মার হাত থেকে জিয়াকে ছাড়িয়ে সে সোজা চলে যায় গ্যারেজ রুমে, যেখানে উপরে টাঙানো ছিল জারদের লাশ।
অন্যদিকে আত্মাগুলো জিয়ার দিকে আসছিল। এ সময় তার কাছাকাছি চলে আসলে সে ভয় পেলেও সুযোগ বুঝে তাদের হাতে থাকা কফিনটি চেক করতে যায়। চাদরটি খুলে দেখে সেখানে আছে তার নিজের লাশ। হঠাৎ করে অদৃশ্য দুটি হাত তার গলা টিপে ধরে এবং দেখতে পায় তার বাবারূপী এক রাক্ষসকে। গলা ধরতে জিয়া তাকে বলে, বাবা আমি তোমার মেয়ে। কিন্তু আত্মাটি কোনোভাবে জিয়াকে চিনতে পারছিল না। অন্যদিকে ঘর থেকে তালা দেওয়া বাক্সটি দানাং নিয়ে আসে এবং দেখা যায় এই বাক্সের ভেতরে আছে জারতের কাটা মাথা। জায়গা মতো রেখে রক্ষা কবচ থেকে দাঁতগুলো বের করে মাথার ভেতরে ঢুকিয়ে দেয়। হঠাৎ করে পেছন থেকে তাকে আঘাত করে বসে ইয়ান্ত। এর ফলে তার গলা থেকে রক্ত ঝরতে শুরু করে। এদিকে জারতের আত্মা তার শরীরে এসে প্রবেশ করলে সে পুনরুজ্জীবিত হয়ে ওঠে। ইয়ান্ত রশির বাঁধন খুলে দিলে সে মুক্ত হয়ে যায়। এ সময় ইয়ান্ত জারতের কাছে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে, কিন্তু সে জাগ্রত হওয়ার পরেই ইয়ান্তর শরীর থেকে তাজা রক্ত খেতে থাকে। তাকে মেরে ফেলার পরে গিয়ে পৌঁছায় দানাংয়ের সামনে আর বলতে থাকে, কতদিন ধরে দেখি না আপনাকে। আজকে রাতে আপনার সময় খুব ধীর গতিতে চলবে, কেননা আজকে আপনার শাস্তির দিন। এই সময় আমরা জানতে পারি আসল ঘটনা। জারুতের দলে কালো জাদুকর অনেকেই ছিল, তবে তাদের নেতা এমন এক কালো জাদুর চর্চা করত যার জন্য সে অমরত্ব লাভ করেছিল। প্রতিপক্ষদের এই খবরটি জানতে পেরে গিয়েছিল যে তারা অমরত্ব হাসিল করে ফেলেছে। এর ফলে তারা দানাঙ্গের সাথে চুক্তিবদ্ধ হয়। দানাং তার মেয়ের জামাইকে বলে সে যেন এই কালো জাদুর চর্চা চালিয়ে যায় আর এটাকে যেন ভালোভাবে আয়ত্ত করে। তবে দানাঙ্গের মেয়ে এই ব্যাপারটি জানতে পেরে জারুদের থেকে মুখ ঘুরিয়ে নেয়, যার ফলে এক পর্যায়ে সকল ঘটনা থেকে জারদ বেরিয়ে আসে এবং সাধারণ জীবনযাপন করতে থাকে। কিন্তু দানাং মনে করে সে আগের মতোই চলাফেরা করছে, যার ফলে সে তাকে মারতে বাধ্য হয়। তবে তাকে মারার পরে সে আফসোস করতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই সময় জিয়া সেখানে চলে আসে। নিজের বাবাকে মানুষরূপে দেখতে পেয়ে তাকে জড়িয়ে ধরে। জিয়া তাকে বলে, নানার উপরে রাগ করাটা তোমার স্বাভাবিক, কিন্তু তাকে তুমি ক্ষমা করে দাও। এটা শুনে জারদ বলে, তুমি তোমার মায়ের মতো হয়েছ। সেও অপরাধীকে ক্ষমা করতে ভালোবাসত, কিন্তু ক্ষমার যোগ্য নয়। জিয়াকে ধাক্কা দিয়ে সে চলে যায় দানাংকে মারার জন্য। অনেক অনুরোধ করলেও তার বাবা তার কথায় রাজি হয় না। এর ফলে সে বাধ্য হয়ে সেখানে থাকা একটি ছুরিতে নিজের রক্ত মিশিয়ে নিজ হাতে বাবাকে মারতে বাধ্য হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জিয়া দানাংকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। হঠাৎ করে সেখানে বন্দুক নিয়ে উপস্থিত হয় মিলি আর বলতে থাকে, এখানে যা হয়েছে তার সব কিছু আমি শুনেছি। জিয়া, তোমার কারণে আমার মা মারা গেছে, তোমাকে আমি কোনো মতে বাঁচতে দেব না। এটা বলেই সে দুজনের উপর গুলি চালাতে শুরু করে। গুলি সোজা তার বুকে গিয়ে লাগে। জিয়াকে বাঁচানোর জন্য দানাং ছুরি দিয়ে মিলিকে আঘাত করে তাকে মেরে ফেলে। এ সময় জিয়ার শরীর একেবারে অবশ হয়ে গেছে, হয়তোবা একটু পরে সেও মারা যাবে, কিন্তু সে তো মরতে চায় না। এ সময় সে তার বাবাকে আঘাত করা সেই ছুরিটি হাতে নিয়ে সেখান থেকে রক্ত চেটে নেয়, আর কিছুক্ষণের মধ্যেই সেও পরিণত হয় ক্রোমোলিওতে, যাকে কিনা ধারালো কোনো ছুরি বা গুলিতে মেরে ফেলা সম্ভব নয়। গল্পের একদম শেষে আমরা দেখতে পাই গতকাল রাতে দুর্ঘটনা ঘটে যাওয়া সেই স্থানে কিছু মাফিয়ারা আসে, যেখানে দানাং এবং জারুতের দেহসহ দুজনের দেহ পড়েছিল। এ সময় পরীক্ষা নিরীক্ষার জন্য জারুতের শরীরটা তারা নিয়ে যায়। অর্থাৎ গল্পটি এখনো শেষ হয়নি, কেননা এই মুভিতে এখনো পর্যন্ত রহস্য উন্মোচন করা হয়নি। আসলে জিয়ার বাবার মৃত্যুর পেছনে কার হাত ছিল? দানাং সম্পূর্ণ ঘটনা বলতে গিয়েও সে বলতে পারেনি। আসল ঘটনা এখনো আড়ালেই আছে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।